তোদের আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে প্রথমত তোদের শেখাবো গসের সূত্র। এবার সেখান থেকে আমরা তড়িৎ ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের মান বের করাটা শিখব। কিন্তু একটা কথা বলে রাখি, এই গসের সূত্র প্রয়োগ করার আগে যে বিষয়টা আমাদের শিখতে হবে কোণ এবং ঘনকোণ সম্পর্কে, সব থেকে যেটা বড় ব্যাপার ঘনকোণ সম্পর্কে, ঘনকোণ ফ্লাক্স। এইবার বাস্তবিকই বলতে গেলে আজকের যে তোদের টপিকটা করবো সেটা ব্যাপক ব্যাপক কনসেপচুয়াল। সবাই ঠান্ডা মাথায় রিল্যাক্সড ওয়েতে ব্যাপারটা বুঝবি। যে যত ভালো কল্পনা করতে পারবি, আমি তো ছবি এঁকে বোঝাতে পারবো না অতটা, যে যত ভালো কল্পনা করে বুঝতে পারবি সে তত ভালো শিখবি। এটা পুরোটাই হচ্ছে কনসেপচুয়াল। একবার যদি কারো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে তাকে বই পড়তে হবে না, সে নিজে থেকেই করতে পারবি। এটাই হচ্ছে এই চ্যাপ্টারগুলোর সুবিধা। এতক্ষণ পর্যন্ত এই যাবো তোদের যে কটা পোর্শন পড়িয়েছি সেই পোর্শনগুলো অধিকাংশই কিন্তু দেখ সব কিন্তু জাস্ট ক্যালকুলেশন বেসড আর সহজ, খুব টাফ কিছু না। এইটাও ঠিক সেরকম, এটা কিন্তু খুবই সহজ কিন্তু কনসেপচুয়াল। একটু রিল্যাক্সড হইতে চিন্তা কর। আর এইখানে দেখ আমি দুটো ট্যালি করে দিয়েছি, ট্যালি করে আমি সেটা দুটো বুঝিয়েছি। কোন দুটো ট্যালি করেছি? কোণ আর ঘনকোণ। এখানে ফ্লাক্স আমি লিখেছি, ফ্লাক্সটা এটা আমরা পরে শিখবো। তোদের যে ছবিটা পাঠাচ্ছি সেই ছবিতে তোরা ভালো দেখতে পারবি, এখানে তোরা নিশ্চয়ই ভালো দেখতে পাচ্ছিস না। এখানে তোর হচ্ছে দেখ এই কোণ আর ঘনকোণ, এই কোণ আর ঘনকোণের ভিতরে আমি কম্পারিজন করে তুলনা করে করে আমি এটা বোঝাচ্ছি। ঠান্ডা মাথায় বোঝ, ঠান্ডা মাথায় একদম সবাই। আমি প্রথমে দেখ একটা কোণ এঁকেছি এখানটাতে। এখানটা কোণটা কি এঁকেছি? এই যে আমি যেখানে হাত বোলাচ্ছি এটা হচ্ছে আমার পরিধিতাংশ, মানে এটাকে আমি ধরেছি এল। এটাকে ধরেছি পরিধিতাংশ বা সার্কামফিয়ারেন্স। এই এল বা পরিধিতাংশটাকে আমি পাশে লিখে দিয়েছি এখানটাতে, এল সমান পরিধিতাংশ। এবার যদি এটা যদি বৃত্ত কল্পনা করি তাহলে নিশ্চয়ই একটা ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ তাহলে হচ্ছে আমার আর, এখানে আমি লিখে দিয়েছি আর সমান ব্যাসার্ধ। আর এখানে থিটা কোণ তৈরি করেছে, তাহলে এই কোণটা থিটা। এবার তোরা সবাই জানিস এল সমান আর থিটা, এটা নিশ্চয়ই আমাকে আর বোঝাতে হবে না। যদি বোঝানো না হয় ধরে নে, যদি তোর মনে না থাকে ধরে নে এটা হয়, কিছু করার নেই, তাহলে আমাদের প্রথম থেকে আবার বোঝাতে হবে। যাই হোক, তাহলে তোরা সবাই জানিস এল সমান আর থিটা, মানে পরিচিতাংশ এল বা সার্কামফারেন্স এল সমান ব্যাসার্ধ রেডিয়াস ইন্টু কোণ বা অ্যাঙ্গেল। তাহলে দেখতে আমি লিখতে হচ্ছে এল সমান আর থিটা বা থিটা সমান আর বাই এল। এইবার আমরা চলে যাচ্ছি, তাহলে এটা দেখ আমি কি করেছি, দুটোকে তুলনা করার জন্য, এটা পার্থক্য না কিন্তু, এটা তুলনা করার জন্য আমি দুটোকে করেছি। একটা কোণ এঁকেছি আমি, এটা একটা লিখেছি ঘনকোণ। ঘনকোণ বিষয়টা কি? ঘনকোণ বিষয়টা তোদের হচ্ছে আগে একটু বলে নিই, ঠান্ডা মাথায় শোন, তাহলে তার ব্যাপারটা তোরা বুঝতে পারবি। যেমন ধর আমি একটা কর্নেটো আইসক্রিম নিয়েছি। কর্নেটো আইসক্রিমটার ওপরের যে অংশটা, যেটা আমরা কভারটা খুলি, একটা কর্নেটো আইসক্রিমকে তোরা যদি সিম্পলি তোরা হচ্ছে সবাই কী করে, একটা কর্নেটো আইসক্রিমকে বোর্ডের উপরে ধর, একটা টর্চের আলো ফেল, ওর ছায়াটা দেখ বোর্ডে কীরকম পড়ছে, তোরা দেখতে ওখানে একটা কোণ তৈরি হয়েছে। ঠান্ডা মাথায় চিন্তা কর, একটা কর্নেটো আইসক্রিমকে আমি বোর্ডের সামনে ধরেছি, আমি তার সামনে থেকে আমি আলো ফেলছি, সেই আলোটা কর্নেটো আইসক্রিমে যে ছায়াটা পড়ছে, সেই ছায়াটা বোর্ডের উপরে যে ছায়াটা পড়ছে, সেই ছায়াটা থেকে একটা কোণ তৈরি করছে, কোণ জাস্ট, ঠিক আছে। আর আমরা সবাই ভাষায় প্রকাশ করি কর্নেটো আইসক্রিমের একটা কোণ বা শঙ্কু, শঙ্কুকে আমি নিতে বলে থাকি কোণ। এইবার তোরা কল্পনা কর যে কর্নেটো আইসক্রিমটাকে আমি উল্টে দিয়েছি, যদি উল্টে দিই তাহলে নিচেটা হচ্ছে আমার ভূমি হচ্ছে, তাহলে ওর একটা শীর্ষবিন্দু বা ভার্টেক্স আমি পাচ্ছি। আর তোরা লক্ষ্য করে দেখ ওই শীর্ষবিন্দু বা ভার্টেক্স থেকে ওই যে তোরা তলটা দেখতে পাচ্ছিস, যে ভূমি যেটা দেখতে পাচ্ছি ওখানে পর্যন্ত দেখ আমি হচ্ছে যেদিক থেকে দেখি না কেন আমি একটা ব্যাসার্ধ থেকে আমি দেখতে পাচ্ছি বা একটা রেখা টানতে পাচ্ছি, সেই রেখাটাকে আমি বলছি ব্যাসার্ধ আমার আর। এবার তোরা সবাই দেখ আমি যেটা বলছি অ্যাকচুয়ালি ওই শীর্ষবিন্দু যেটা বা ভার্টেক্স যেটা আমি বলছি সেটা সহ যেখানে আমাদের ভূমি যেটা রয়েছে, মানে আমরা তো সবাই আইসক্রিমটাকে এইভাবে খাই, আমরা উপরে কভারটা খুলে তারপরে খেতে শুরু করি। এই যে এর যে বডিটা, যে বিস্কুট পোর্শন বা ক্যারামেল পোর্শন আমরা যেটা বলে থাকি, ওই ক্যারামেল পোর্শনটা কিন্তু একটা শঙ্কু। যদি ভেতরকার পুরো আইসক্রিমটা আমি বের করে নিই, ভেতরকার যদি আমি আইসক্রিমটা বের করে নিই তাহলে আমার ক্যারামেলটা শুধু পড়ে থাকছে যে ফাঁপা অংশটা। তোরা এবার একটা 1 টাকার ছোটো কয়েন নে, কয়েন নিয়ে তুই ছবিতে ফেলে দে, দেখ ওটা ভেতরে গিয়ে মাঝখানে গিয়ে আটকে যাবে। যে আটকে যাচ্ছে দেখ ওখানে তাহলে একটা কোণ তৈরি করছে। ঠিক একই রকমভাবে ধরে নে ওই ক্যারামেলটা ট্রান্সপারেন্ট, মানে স্বচ্ছ। আমি এবার ওটাকে একটা আলো ফেলছি, যদি আলো ফেলি তাহলে তোরা দেখতে পারবি ওই যে ক্যারামেল যে পোর্শনটা সেটা তোর হচ্ছে একটা ছায়া পড়ছে, এখানে হালকা ছায়া আবছা ছায়া পড়ছে। আর তোর যে 1 টাকার কয়েন যেটা আটকে গেছে দেখ ওটা একটা কোণের মতো, এখানে যখন আমি কোণে গেছি সেখানে দেখ আমার আটকে যাবে। তাহলে এই যে 1 টাকার কয়েনটা তুই যেখানে ফেললি তার মানে এটা দেখ একটা তাহলে কী করছে, এটা তাহলে কিন্তু খুব সহজ ভাষায় বলতে গেলে একটা ঘনকোণ তৈরি করছে। ঘনকোণ মানে ঘন কথাটা মানে আমরা বুঝতে পারছি যার একটা আয়তন আছে, একটা ঘনকোণ তৈরি করছে। তোরা যদি সহজ ভাষায় বলতে গেলে এরকম ধর, আমি এই যে হাতের টুকরো নিয়েছি, আমি এরকম ধর
কতগুলো টুকরো কাটলাম, কেটে এই টুকরোটাকে আমি ফার্স্টে রেখেছি এখানে, তারপর সে আরেকটা টুকরো রাখলাম, তারপর সে আমি আরেকটা টুকরো রাখলাম, তারপর আমি আরেকটা টুকরো রাখলাম। এরকম যে টুকরোগুলো যদি রাখতে থাকি না, তাহলে তাদের একটা বৃত্ত তৈরি হয়ে যাবে। এরকম নিচে থেকে একদম নিচে আমি এঁকেছি, এরকম একটা বৃত্ত তৈরি হয়ে যাবে। আমি কি বলছি, এরকম টুকরোগুলো পরপর আমি সাজাচ্ছি, এখানে টুকরো রাখলাম, এখানে টুকরো রাখলাম, তারপরে একটা টুকরো রাখলাম, তারপরে একটা টুকরো রাখলাম। এখানে যদি রাখি তাহলে একটা বৃত্ত। বৃত্ত মানে কি? বৃত্ত মানে হচ্ছে একটা সারফেস, একটা প্লেনের উপরে তৈরি হয়। একটা বৃত্ত তার মানে তোর কি হচ্ছে, একটা সারফেস তৈরি করে। আর বৃত্তের তুই যদি পুরো পরিধি বরাবর তুই ঘুরে আসিস, তাহলে তুই কত রাস্তা ঘুরে আসছিস পরিধি বরাবর বা সার্কামফারেন্স বরাবর? 2πr। 2πr তুই ঘুরে আসছিস, তার মানে যদি একবার পুরো ঘুরে আসিস তাহলে ওখানে এল এর মান কত? 2πr। এই এলটার মান কত হবে? 2πr হবে। এই দেখ একদম নিচে থেকে আমি সেই ক্যালকুলেশনটা করেছি, এল সমান 2πr এখানে বসিয়েছি। আর এখানে তাহলে থিটা সমান, তাহলে আমরা কি শিখেছি? এটা আমি ভুল লিখেছি, এটা হবে L/r। এখানে থিটা সমান L/r, ছবিতে তোদের একটু ভুল থাকবে, ওটা কারেকশন করে নিবি। থিটা সমান L/r, ঠিক আছে? তাহলে এই এল এর জায়গায় তাহলে আমি বসাতে পারি 2πr। তাহলে 2πr যদি বসিয়ে যায়, নিচে দেখ আমার একটা আর আছে, আমার আর কেটে গেল, তাহলে 2π। তার মানে আমরা যেটা শিখেছিলাম, একটা বৃত্তে তার কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? 2π কোণ উৎপন্ন করে। দেখ তুই এটা মিল পেয়ে যাচ্ছিস। তোরা এবার কল্পনা করতে, এটা তো আমি একটা বৃত্ত বললাম, বৃত্ত মানে কি? একটা তলের উপরে রয়েছে। আর এটাকে তাহলে আমি বলছি, দেখ আমি যেটা ছবিটা গেছি, এটা একটা কর্নেটো আইসক্রিমের মতো ঘন কোণ। তাহলে এটাকে আমি যদি এরকম কতগুলো তোর কোণ পরপর যদি সাজাই, তাহলে কোণগুলোকে তুই যেদিক দিয়ে সাজাস না কেন, তুই কল্পনা করে দেখ, তোর হচ্ছে একটা গোলক তৈরি হয়ে যাবে। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, একটা গোলক তৈরি হয়ে যাবে। তুই এখানে একটা কর্ণকে রাখলি, তার পাশে তুই আটটা কর্ণকে রাখলি, তার পাশে তুই আটটা কর্ণক, তারপরে এই পাশে আটটা, এইভাবে রাখতে রাখতে তুই যখন তৈরি করছিস, কল্পনা করে এইভাবে একটা ফুটবল। আমরা ফুটবলের ক্ষেত্রে এখন আমাদের মার্কেটে যে সমস্ত ফুটবলগুলো পাওয়া যায় একদম লেটেস্ট, সেইগুলোর কথা আমি বলছি না। আগে যেগুলো তোর দেখবি, তোর হচ্ছে একটা ষড়ভুজ আকৃতির সাইজ থাকতো, একটা কালো রঙের ষড়ভুজ তৈরি করেছে, তার চারিদিকে তোর হচ্ছে 6টা সাদা রঙের ষড়ভুজ রয়েছে। ওই একটা সাদার পাশে আমার যেন আমার 6টা কালো রঙের ষড়ভুজ রয়েছে। এরকম যে ষড়ভুজগুলো রয়েছে, ওই ষড়ভুজগুলো তুই একটা করে কভার খুলে ফেল। তুই ষড়ভুজ রয়েছে, তাহলে প্রত্যেকটা প্রান্ত, মানে 6টা প্রান্ত রয়েছে, প্রত্যেকটা প্রান্ত তুই একটা সুতো নে, সুতো নিয়ে তুই হচ্ছে ওগুলোকে নিয়ে তুই হচ্ছে একটা মাথা তৈরি কর, ভার্টেক্স। প্রত্যেকটা প্রান্ত তুই হচ্ছে একটা সুতো বের করে নিয়ে, সুতো বের করে নিয়ে তুই হচ্ছে একটা মাথা তৈরি কর। যেমন একটা একদম পুরো দেখতে হবে কার মতো? প্যারাশুটের মতো। প্যারাশুটে কি হয়, আমরা কি করতাম ছোটোবেলায়? মনে করে দেখ, একটা প্লাস্টিক নিলাম, তারপরে তোর হচ্ছে একটা বাটি বসালাম, বাটি বসিয়ে আমরা ওটা ব্লেড দিয়ে তোর হচ্ছে প্লাস্টিকটা গোল করে কাটতাম, কাটা হয়ে গেল। এবার এই প্লাস্টিকে তাহলে কী করতাম, ধর এই পাশের প্রান্ত থেকে আমি একটা সুতো বাঁধলাম, ঠিক তার ব্যাস বরাবর উল্টো দিকে আমি তোর হচ্ছে ওখানটা সুতো বাঁধলাম, এখানে একটা সুতো বাঁধলাম, ঠিক তার ব্যাস বরাবর এই দিকে সুতো বাঁধলাম, এখানে একটা সুতো বাঁধলাম, ঠিক তার ব্যাস বরাবর এই দিকে সুতো বাঁধলাম। এই সুতোগুলো নিয়ে সব কী করতাম, প্রত্যেকটা সুতোকে আমি এক জায়গায় এনে নিচে একটা ঢিল বেঁধে দিতাম। এবার তোর হচ্ছে কী করতি সবাই, ওই ঢিলটা যখন তোরা বেঁধে দিলি, তোরা প্যারাশুটে থ্রো করলি, প্যারাশুটটা তোর হচ্ছে ওইভাবে দুলতে দুলতে তোর হচ্ছে নিচের দিকে নামতো। তার মানে কি, ওই যে তোর প্যারাশুটে তৈরি হচ্ছে, ওপরে তোর হচ্ছে এই যে প্লাস্টিকটা রয়েছে, আর এখান থেকে সব সুতোগুলো এসে একটা জায়গায় ঢিলে মিলতে হচ্ছে, তাহলে এটা দেখ একটা ঘনকোণ তৈরি করেছে। আমি যদি এরকম যদি সমস্ত প্লাস্টিকগুলোকে, মানে এরকম তোর যে আমি যে প্যারাশুটগুলো তৈরি করছি, প্রত্যেকটা প্যারাশুটকে, এখানে একটা প্যারাশুট, এর পাশে একটা প্যারাশুট রেখেছি, তার পাশে একটা প্যারাশুট রেখেছি, তার পাশে একটা প্যারাশুট রেখেছি, যদি প্যারাশুটগুলো সব যুক্ত করি, তাহলে দেখ একটা গোলক তৈরি হয়ে যাচ্ছে। আর একটা গোলকের কেন্দ্রকে কত কোণ তৈরি করে? 4π কোণ তৈরি করে। তোরা অলরেডি পরিমিতি বা মেনসুরেশনে সবাই পড়ে রয়েছিস। দেখেন এইখানটায় আমি একটা গোলক এঁকেছি, এই গোলকের ক্ষেত্রে তাহলে হচ্ছে দেখ আমি এখানে 4π পাবো। কীভাবে পাবো এবার দেখে নে। কোণ বা ঘনকোণ, কোণের এসআই একক হচ্ছে রেডিয়ান, ঘনকোণেরও এসআই একক হচ্ছে স্টেরেডিয়ান। এই যে কোণের ক্ষেত্রে তোরা রেডিয়ান শিখছিস বা ঘনকোণের ক্ষেত্রে যে স্টেরেডিয়ান শিখছিস, এগুলোর মাত্রা যদি আমি দেখি, তাহলে মাত্রা কত? মাত্রা নেই, মাত্রাবিহীন রাশি এদের, মানে মাত্রা ধরে নেওয়া হয় 1। তার মানে তুই যদি দেখিস ফার্স্টে থিটা, থিটা সমান L/r। এল পরিধিতাংশ আমরা কিসে মাপি? সেন্টিমিটার বা মিটারে। ব্যাসার্ধ কিসে মাপি? সেন্টিমিটার বা মিটারে। দেখ কেটে গেল, কেটে গিয়ে তাহলে দেখ আমার কী পাচ্ছে, থাকছে কোনো একক থাকছে না। বা তোরা যদি বলিস যে মাত্রা, ওপরটার মাত্র এল, নিচেটার মাত্র এল, তাহলে মাত্রাবিহীন হয়ে গেল। তাহলে আমি এইখান থেকে তাহলে আমি শিখছি ঘনকোণ। ঘনকোণে তাহলে আমার নিতে হবে কি, এখানে যেমন তোরা পরিধিতাংশ নিচ্ছিস, ওখানে আমরা নেব হচ্ছে ক্ষেত্রফল। আমরা যেরকম কোণের ক্ষেত্রে পরিধিতাংশ নিই, ঘনকোণের ক্ষেত্রে আমি তাহলে কী নেবো? ক্ষেত্রফল নেবো। কোন ক্ষেত্রফলটা নেবো? এই যে তোদের কিছুক্ষণ আগে আমি বললাম প্যারাশুটের উপরে যে প্লাস্টিকের সারফেসটা, তার ক্ষেত্রফল নেব। বা আমরা যেটা বললাম ফুটবলের যে তোর যে ষড়ভুজ, যেটা আমি বললাম সেই ষড়ভুজের যে ক্ষেত্রফল, সেটা নেব। বা যদি আমি বলি আমাদের কর্নেটো আইসক্রিমের উপরের যে অংশটা, যেটা আমরা তুলে আমরা খেতে শুরু করে দিই,
ক্যারামেল পোর্শন না, তার উপরে যে আইসক্রিম পোর্শনটা রয়েছে, তাহলে ওইটাকে তাহলে আমি বলছি আমার কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রফল। তাহলে দেখ এখানে আমি দেখ সেটা এঁকেছি ক্ষেত্রফল এ, এবং এই ক্যাপিটাল এ মানে যে ক্ষেত্রফল সেটাকে আমি পাশে লিখে দিয়েছি। আবার এই শীর্ষবিন্দু বা ভার্টেক্স থেকে এখানে দেখ এই ক্ষেত্রফলের যে দূরত্ব সেটাকে ধরেছি আমি আর, তাহলে এই আর কে আমি বলছি ব্যাসার্ধ। আর এখানে দেখ একটা কোণ তৈরি করছে, সেটাকে আমি স্মল ওমেগা, দেখ ডাব্লুর মতো দেখতে, এটাকে বলে ওমেগা, তোরা সবাই জানিস। তোরা এই ওমেগা মানে আরেকটা জায়গায় শিখেছিস তোরা, এটাকে তোরা হচ্ছে সবাই শিখেছিস কি, ওটা শিখেছিস কৌণিক বেগ বা কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক। তাহলে এই ওমেগা মানে হচ্ছে ঘনকোণ। তাহলে এখানে আমার তাহলে নিশ্চয়ই এরপরে মাত্রা থাকবে না, আমি তোদেরকে ঘুরিয়ে শেখাচ্ছি। তাহলে মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে তাহলে আমি এটুকু জানবো যে এর ক্ষেত্রে তাহলে কোনো মাত্রা হবে না। তাহলে মাত্রা যদি না হয় তাহলে আমি এটাকে এর মতো করে লিখতে পারি কি, এল এর জায়গায় তাহলে আমি বসাচ্ছি এ, থিটার জায়গায় বসাচ্ছি ওমেগা, কোণ, এখানে থিটা মানে কোণ, এখানে ওমেগা মানে কৌণিক কোণ, ঘনকোণ। আর এখানে তাহলে তোর কি আর এর জায়গায় তাহলে কি বসাবো, আর স্কোয়ার। কেন আর স্কোয়ার বসলাম, কারণ এ মানে ক্ষেত্রফল, তার একক হচ্ছে সেমি স্কোয়ার বা মিটার স্কোয়ার, তাহলে ব্যাসার্ধের স্কোয়ার তাহলে আমার নিতে হবে। তাহলে আমাদের ওমেগার সমান তাহলে কি পাচ্ছি, এ বাই আর স্কোয়ার। তাহলে দেখ কোণের সাথে ঘনকোণের থেকে আমরা মিল পেলাম। এইটুকু বুঝতে আমার মনে হয় না তোদের কাছে অসুবিধা হয়েছে। এইবার আমি একটু টাফ জায়গায় আমরা আলোচনা করি। ধর সাপোজ আমার যদি যে আমি বৃত্তটা আমি নিচ্ছি, সেই বৃত্তটা আমার পুরোপুরি গোল যদি না হয়, ধর আমার একটা উপবৃত্ত যদি হয়, তাহলে সেই উপবৃত্ত তাহলে কেন্দ্রকে কত কোণ তৈরি করে, উপবৃত্ত কিন্তু কেন্দ্রকে 2π কোণই তৈরি করবে। এবার উপবৃত্ত ইলিপস, আচ্ছা এরকমভাবে ধর আমি যে গোলকটা তোদের বললাম, একটা গোলক, ফুটবল যদি না হয়, ওটা যদি শেপ যদি ধর একটা পেপের মতো হলো বা একটা লাউয়ের মতো যদি শেপ হয়, তাহলে সেই শেপটা তো পুরো গোল নয়। তাহলে ওটা বা ডিম্বাকৃতি শেপ যদি আমি বলি, ডিম তো তোর হচ্ছে পুরো গোল নয়, তাহলে এর ক্ষেত্রে তাহলে কেন্দ্র তাহলে কত কোণ তৈরি করবে, এক্ষেত্রেও কিন্তু 4π কোণই তৈরি করবে। কিন্তু কিন্তু এর যে পৃষ্ঠের যে সারফেসটা, সেই সারফেস আমি ওর মানে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি কোনো ধর একটা গোলক বা স্ফিয়ার, এই গোলকের কেন্দ্রক থেকে আমি পরিধি পর্যন্ত একটা রেখা টানলাম, সেটা আমরা বলে থাকি ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ আর ওই পরিধির ওপরে যে বিন্দুতে ব্যাসার্ধ আঁকছি, সেখানে যদি আমি একটা স্পর্শক বা ট্যানজেন্ট ড্র করি, তাহলে তাদের মধ্যেকার কোণ হয় 90 ডিগ্রি। কিন্তু যদি এটা বৃত্ত না হয় বা গোলক যদি না হয়, ওটার পরিবর্তে ধর একটা ডিমের যদি শেপ হয়, তাহলে ডিমের ভেতরে আমি কোনো একটা বিন্দুকে নিলাম কেন্দ্রক, সেই কেন্দ্র থেকে আমি একটা ব্যাসার্ধ টানলাম। ব্যাসার্ধ সব জায়গায় সমান হবে না, এটুকু শিওর। আচ্ছা আমি একটা ব্যাসার্ধ টানলাম, এবার ওই ব্যাসার্ধ যেটা আমি টেনেছি তার সাথে আমার যে পরিধিতাংশ, সেটা কিন্তু তাহলে দেখ ওখানে 90 ডিগ্রি কোণ হবে না, ঠিক আছে, ওটা বৃত্তের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা সেক্ষেত্রে তাহলে কি করবো, সেক্ষেত্রে তাহলে কি দেখতে পাচ্ছি বা এটা আমরা বুঝতে পারছি কেন্দ্রকে আমার 2π কোণ তৈরি করছে বৃত্তের ক্ষেত্রে, মানে বদ্ধ স্থানের ক্ষেত্রে, ঠিক আছে, এটা বদ্ধ সুতো ধর, তার কেন্দ্রকে 2π কোণই তৈরি করবে। সে যেমন ধর আমি তো বললাম এই মাত্র উপবৃত্ত, ঠিক সেরকম যদি একটা ডিমের যদি হয়, তাহলে ডিমের গোলকের কেন্দ্রকে 4π কোণ তৈরি করবে, তাহলে স্যার ডিমের ক্ষেত্রে কেন্দ্রকে 4π কোণ তৈরি করবে, অবভিয়াসলি করবে। যদি আমরা বৃত্ত দিয়ে ওটা বুঝতে পারি, তাহলে গোলকের ক্ষেত্রে তাহলে আমরা খুব সহজভাবে ওই একই রকমভাবে তাহলে করতে পারি। আমি তোদের বৃত্ত দিয়ে বোঝাচ্ছি, তাহলে তোদের ব্যাপারটা সহজ লাগবে। সবাই দেখ এইখানে অ্যাকচুয়ালি আমি তোর হচ্ছে একটা সারফেস নিয়েছি, সেটা হচ্ছে আমার এই এবি সারফেসটা। ঠান্ডা মাথায় সবাই বুঝবি এই জায়গাটা, ঠান্ডা মাথায়, প্রয়োজনে বারবার রিপিট করে করে ভিডিওটা দেখবি, ঠিক আছে। এখানে আমি একটা সারফেস নিয়েছি এবি, এই এবি সারফেসটার কেন্দ্রক হচ্ছে আমার ও, এই এবি সারফেসের কেন্দ্রক হচ্ছে আমার ও। তোরা সবাই খুব সচেতনভাবে দেখতে পাচ্ছিস, ও থেকে বি পর্যন্ত যে রেখাটা আমি টেনেছি, এই ওবি রেখাটা এবির ওপর সাথে লম্বভাবে নেই, বা এই ও এই রেখাটা এবির সাথে লম্বভাবে নেই। তখন আমি তাহলে কি করলাম, তখন আমি এখানে একটা কাল্পনিকভাবে একটা রেখা টানলাম এ প্রাইম বি প্রাইম। খুব সুন্দর। আগে তোরা চিন্তা কর, আমি এই যে এ প্রাইম বি প্রাইম যে আমি রেখাটা টেনেছি এখানটাতে, এই এ প্রাইম বি প্রাইম যে রেখাটা, আমার অ্যাকচুয়াল সারফেসটা ছিল ও এ বি, আর এখন আমি যে রেখাটা টানলাম সেটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম। ফলে কি হচ্ছে, এই এ প্রাইম বি প্রাইমের ক্ষেত্রে দেখ পি এ প্রাইম এ এইটুকু অংশ আমার আছে, আবার পি বি প্রাইম বি এই অংশটা আমার নেই। আমি পি এ প্রাইম এ এই অংশটা কেটে নিয়ে গেলে যদি এখানে বসিয়ে দিই, তাহলে দেখ আমার এই সারফেসটা তৈরি হয়ে যাচ্ছে। আমি যেটা বলতে চাইছি, এ প্রাইম বি প্রাইম ও তৈরি হয়ে যাচ্ছে আমার। আমি কি করলাম, একটা অংশ থেকে কাটলাম, একটা অংশ আমি যুক্ত করলাম, একটা অংশ কেটেছি, একটা অংশ যুক্ত করেছি। আমি আবার বলছি, আমার অ্যাকচুয়াল সারফেসটা হচ্ছে এবি, আর এই এবি রেখাটা তোর কেন্দ্রকে ওতে একটা কোণ তৈরি করেছে, থিটা কোণ তৈরি করেছে। তার মানে অ্যাকচুয়াল আমার কোনটা, ও এ বি, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সারফেসটা। এবার আমি কি করলাম, আমি তো হচ্ছে একটা রেখা টেনে নিলাম এ প্রাইম বি প্রাইম,
এই রেখাটা যখন টানলাম তাহলে আমার বাড়তি হচ্ছে এ প্রাইম এবি এপি, এটা আমার বাড়তি হচ্ছে। এইটু অংশ আমি কেটে নিলাম, এইটু অংশ কেটে নিয়ে আমি তো হচ্ছে এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখ আমি পেয়ে যাচ্ছি পি বি প্রাইম বি, এই অংশটা আমি তাহলে পেয়ে যাচ্ছি। তাহলে স্যার এটা আমি কেন করলাম? আমি এটাই তো বোঝালাম যে এইটা তো আমার একটা বৃত্তের মতো শেপ হচ্ছে না, তাহলে সেটা আমি বৃত্তের মতো শেপ তৈরি করে নিতে পারি। তোরা হচ্ছে এইটা কেপলারের দ্বিতীয় সূত্র যখন তোরা প্রমাণ করেছিলি, এরকমভাবে তোদের বইয়েতে ছায়ার বইতে প্রমাণটা ছিল, এরকমভাবে তোদের ওটাকে এক জায়গা থেকে কেটে নিয়ে আর জায়গায় অ্যাড করা হয়েছিল। যাই হোক, এবার তাহলে বুঝে নিই। এইবার ও এ প্রাইমটা হচ্ছে একটা ব্যাসার্ধ, যেটা কিনা এ প্রাইম বি প্রাইমের উপর লম্ব। আবার ও বি প্রাইমটা হচ্ছে একটা লম্ব, মানে ব্যাসার্ধ, যেটা এ প্রাইম বি প্রাইমের উপর লম্ব। তাহলে দেখতো আমি এখানে লিখতে পারছি, আমি এখানে লিখছি ত্রিভুজ পি বি বি প্রাইম, ত্রিভুজ পি বি বি প্রাইম, এই ত্রিভুজ নিয়ে আমি কাজ করছি। এখানটাতে তোদের এই লাইনটা যেটা আমার ছিল এবি, এবির উপরে দেখ আমি একটা লম্ব টেনেছি, যেটা কিনা আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে আমার লম্বটা, এবির উপরে আমি একটা লম্ব টেনেছি, এই লম্বটা হচ্ছে আমার এটা। আর এ প্রাইম বি প্রাইমের উপর আমি একটা লম্ব টেনেছি, সেই লম্বটা হচ্ছে আমার এটা। তাহলে এদের মধ্যে কোণ আমি কত ধরেছি? আলফা। অবশ্যই এখানটায় মাথায় রাখবি, আমি যে রেখাটা নিলাম, আমি এবি নিয়েছি, তাহলে এবির উপরে আমি একটা লম্ব টেনেছি, সেটা হচ্ছে আমার এদিকে ছিল। এ প্রাইম বি প্রাইমে আমি নিলাম, তারপর লম্বটা আমি এদিকে রাখলাম। তাহলে এবি আর এ প্রাইম বি প্রাইম এদের মধ্যেকার যে কোণ হবে, ওদের মাথার উপর যে লম্বটা রয়েছে সেটা, তাদের ওই লম্বটার মধ্যেকার কোণ তাহলে একই হবে, কারণ তুই সার্ভিসটা তুই এইভাবে সরাচ্ছিস। তুই সার্ভিসটা তুই এখানে যতটা সরাবি, এখানে ওই কোণটাও ঠিক ততটাই সরবে, কমন সেন্স। ঠিক আছে, দেখ আমি সেটাই করেছি। তাহলে এই কোণটা যদি আমার আলফা হয়, তাহলে এইখানে আমার পিবি আর পিবি প্রাইম এর মধ্যেকার কোণ হচ্ছে আমার আলফা। দেখ আমি সেটাই লিখেছি। দেখ আমি লিখেছি ত্রিভুজ পি বি বি প্রাইম এর বি বি প্রাইম লম্ব পিবি, বি বি প্রাইম এটা পি প্রাইম পিবির উপর লম্ব। ত্রিভুজ পি বি বি প্রাইম এর বি বি প্রাইম পি বি প্রাইমের উপর লম্ব, পি বি প্রাইমের উপর লম্ব। এবার যদি লম্ব হয় তাহলে আমি এখানে লিখতে পারি, তারপর নিশ্চয়ই পি বি প্রাইমটা তাহলে হচ্ছে আমার ভূমি, পিবিটা হচ্ছে আমার অতিভুজ বা হাইপোটেনাস। তাহলে আমি লিখতে পারছি কস আলফা সমান ভূমি বাই অতিভুজ বেস বা হাইপোটেনাস পিবি প্রাইম বাই পিবি। তাহলে পিবি প্রাইম সমান আমি লিখতে পারছি পিবি কস আলফা, তাহলে পিবি প্রাইম সমান এল বাই টু কস আলফা, কারণ এই পুরোটা যদি আমার এল হয় তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে আমার এল বাই টু, এবিটা যদি আমার এল হয় তাহলে এইটুকু হচ্ছে আমার এল বাই টু, তাহলে সেটা হচ্ছে এল বাই টু কস আলফা। একই রকমভাবে যদি আমি পি এ প্রাইম এ এই ত্রিভুজে আমি যদি কাজ করি, তাহলে ওক্ষেত্রে আমি লিখতে পারছি এ প্রাইম বি প্রাইম সমান এ প্রাইম, সরি ওটা আমি লিখিনি এখানটাতে, ঠিক আছে যাই হোক। আমি যদি এই ত্রিভুজেই কাজ করতাম পি এ প্রাইম এ, তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি পি এ প্রাইম সমান এপি কস আলফা। তাহলে আমি যদি পুরোটা যদি আমি নিই এ প্রাইম বি প্রাইম, যাকে আমি সেটা লিখছি এ প্রাইম বি প্রাইম সমান এ প্রাইম পি প্লাস পি বি প্রাইম, এ প্রাইম বি সমান লিখতে পারছি এল বাই টু কস আলফা, আর পি বি প্রাইম সমান লিখতে পারছি এল বাই টু কস আলফা। তাহলে দেখ আমার এল কস আলফা তোরা পেয়ে যাচ্ছিস, তার মানে এ প্রাইম বি প্রাইম সমান এ বি বা এল কস আলফা। দেখ সেটাকে আমি যা লিখেছি আমি এখানে, তাহলে সেটাই করে দিচ্ছি এ প্রাইম বি প্রাইম সমান এল কস আলফা পেলাম। আবার এ প্রাইম বি প্রাইম সমান তাহলে আমি কি লিখতে পারি, এটা অনুযায়ী এটা হচ্ছে আমার এ প্রাইম বি প্রাইম এল, তাহলে এটার সমান লিখতে পারি আর থিটা। দেখ সেটা আমি লিখেছি এ প্রাইম বি প্রাইম সমান ও এ প্রাইম ইন্টু থিটা, ও এ প্রাইম মানে আমার কি আর, তাহলে দেখ সেটাকে আমি লিখেছি আর ইন্টু থিটা, তাহলে এল কস আলফা সমান আর থিটা বা থিটা সমান এল কস আলফা বাই আর। কিচ্ছু না, এটার সাথে তোর এটা পার্থক্য দেখ শুধুমাত্র কি হলো, এখানে ছিল এল, এখানে হয়ে গেলো এল কস আলফা, মানে শুধুমাত্র পরিধিত অংশটা আমার চেঞ্জ হলো, আর কিছু চেঞ্জ হয়নি। দেখ বাদিকে আমার যে আর থিটা যেটা ছিল সেটাই আমার রয়ে গেছে। এইবার একই রকমভাবে যদি আমরা ঘনকোণ নিয়ে কাজ করি, তাহলে আমার এই একটা সারফেস, প্রথমে একটা সারফেস রয়েছে আমার এরকমভাবে, সেটা আমি ধর বলছি একটা ডিম, তুই যদি শেপ নিস, তাহলে সেই ডিমের পরিধি থেকে তুই দুটো রেখাকে নিয়ে তুই কোনো একটা কেন্দ্র তৈরি কর। এবার এই ডিমের সারফেসের সাথে তোর হচ্ছে কেন্দ্র কি ব্যাসার্ধ তুই টানছি, সেটা তো লম্ব হয়ে নেই, তাহলে ওখানে আমরা কাল্পনিকভাবে তল কল্পনা করতে পারি, যে তলটা তোর হচ্ছে বৃত্তের মতো ওই বিন্দুর সাথে লম্ব হবে। দেখ সেটা আমি এঁকেছি এবং একই রকমভাবে এখানে ক্যালকুলেশন করে গেছি। এখানে যেমন ছিল থিটা সমান এল বাই আর, এখানে ওমেগা সমান এ বাই আর স্কোয়ার, এখানে আমরা পেলাম থিটা সমান এল কস আলফা বাই আর, তাহলে ওখানে তারা কি লিখবো এ কস আলফা বাই আর স্কোয়ার। তোদের কিন্তু এই প্রমাণটা করতে হবে না কখনো, তোদের পরীক্ষার সময় প্রমাণ দেবে না, তোদের এই সমীকরণটা মাথায় রাখতে হবে, কারণ এই সমীকরণটাতে আমাদের কাজে লাগবে। একটু পরে দিবি আমি তোদের হচ্ছে গসের সূত্র প্রমাণ করবো, তখন হচ্ছে আমাদের কাজে লাগবে। তার মানে ঘনকোণ ওমেগা সমান তাহলে আমি কি পেয়েছি, নতুন রূপ হয়ে গেল, ওমেগা ছিল এ বাই আর স্কোয়ার, এটা আমার কি হলো ওমেগা সমান এ কস আলফা বাই আর স্কোয়ার। আর সবার শেষে তোদের হচ্ছে আমি এটা তো বুঝিয়েছি
যে একটা বৃত্তের কেন্দ্রকে 2 পাই কোণ তৈরি করে আর একটা গোলকের কেন্দ্রকে 4 পাই কোণ তৈরি করে। তাহলে এই হয়ে গেল তোদের কোণ আর ঘনকোণ। আমি সবাইকে বারবার করে বলছি, এটাকে বারবার করে তোরা ভিডিওটা একটু দেখবি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দেখে বিষয়টা বুঝবি আমি যেটা বলছি। আর তোরা যদি নিজেরা কল্পনা করতে পারিস সব থেকে বেস্ট, তাহলে আমার বোঝানোর থেকে তোরা নিজেরা তাড়াতাড়ি ভালো বুঝতে পারবি। নেক্সট, এরপরে ডান দিকে চলে যায়। দেখ আমি এখানে লিখেছি ফ্লাক্স। ফ্লাক্স বিষয়টা কি? ফ্লাক্স হচ্ছে, কল্পনা কর তোরা একটা জমি, সেই জমিটার ধরে নে ওই জমিটার টোটাল যে জায়গার যে পরিমাণ সেটা তোরা ধরে নে 100 স্কোয়ার ফিট, এইবার বা 100 স্কোয়ার মিটার, ঠিক আছে, বা মিটার স্কোয়ার। এইবার তোরা যদি ওই 100 মিটার স্কোয়ার যে জায়গাটা রয়েছে তার ভিতরে তোরা হচ্ছে সবাই পাট গাছ চাষ করেছিস। স্বাভাবিকভাবে জমির সাথে, সেই জমির সাথে পাট গাছগুলো তাদের কীভাবে থাকে? লম্বা হয়ে থাকে। আগে পাট গাছগুলো সব ভুলে যায়। তোদেরকে আমি বলেছিলাম জমি মানে একটা সারফেস। সারফেস মানে হচ্ছে তার একটা ক্ষেত্রফল আছে। কোনো একটা ক্ষেত্রফল স্কেলার না ভেক্টর, সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আমি তোদের শিখিয়েছি ক্লাস 11-এ। ভেক্টর রাশি ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফলটার অভিমুখ কোন দিকে হয়? এই ক্ষেত্রফলটার অভিমুখে যে সারফেসটা আমি কাজ করছি তার সাথে লম্ব দিক হয় উপরের দিকে অথবা নিচের দিকে। তাহলে আমি আবার বলছি, আমার এই হাতের তলটা হচ্ছে একটা ক্ষেত্রফল। এই হাতের তলটার যে সারফেসটা, যে ক্ষেত্রফলটার অভিমুখ তাহলে কোন দিকে হবে? হয় উপরের দিকে হবে বা নিচের দিকে হবে। তাহলে আমি এই যে উপরের দিকে যে ক্ষেত্রফলটা আমি নিচ্ছি, এই ক্ষেত্রফলটার দিকে দেখ পাট গাছগুলো সব রয়েছে। সব পাট গাছগুলো দেখ এই ক্ষেত্রফলের দিকে রয়েছে। যদি এই পাট গাছগুলো সবাই যদি এভাবে রাখি, ধরো কোনো কারণবশত ঝড় হয়েছে, তাহলে ঝড় হলে তাহলে কী হয়? পাট গাছগুলো ধর কোনো একটা দিকে হেলে পড়েছে, তাহলে দেখ জমির দিকের সাথে পাট গাছগুলো দেখ মাথা আর নেই। তাহলে তোরা বলতে পারিস, তোরা সবাই শিখেছিস যে ওই পাট গাছগুলোকে তোরা তাহলে ধরে নে একটা ভেক্টর এ, আর ওই এ ভেক্টর তুই দেখ দুটো উপাংশ করতে পারছিস, একটা জমির দিকে আর একটা জমির তলের দিকে। একটা জমির তলে একটা উপাংশ বের করতে পারবি, আর একটা জমির সাথে লম্ব দিকে একটা উপাংশ বের করতে পারছিস। লম্ব দিকের উপাংশটাই তো অ্যাকচুয়ালি জমির মানে ক্ষেত্রফলের অভিমুখ। ঠিক সেরকম এখানে দেখ আমি ওটাই করেছি। এইটা তোর হচ্ছে ধরে নে একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফলটা আমি তারা ধরে নিচ্ছি ছোট্ট একটা ক্ষেত্রফল ধরেছি ডিএস, আর এর অভিমুখ কোনটা? এন ক্যাপটা হচ্ছে ওর অভিমুখ। দেখ ওর সাথে আমি লম্ব দিক নিয়েছি। এইবার এই এন ক্যাপ যে অভিমুখটা আমি নিয়েছি, তার মানে এটা আমি তাহলে বলতে চাইছি যে এই ক্ষেত্রফলটার অভিমুখ হচ্ছে এন ক্যাপ, আর এই ক্ষেত্রফলটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আর এখানটায় ভেতরে কোথাও একটা আধান রয়েছে। আর তোরা সবাই জানিস ধনাত্মক আধান থেকে সর্বদা তড়িৎ বলরেখাগুলো বের হয়, আর তড়িৎ বলরেখা যেদিকে বিস্তৃত হয় সেই দিকটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ। বলরেখাগুলো যেদিকে বিস্তৃত হয়, যেদিকে বলরেখাগুলো যায়, যে অভিমুখে যায় সেই দিকটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ হয়। তাহলে এক্ষেত্রে তাহলে দেখ আমি একটা র্যান্ডামলি একটা তড়িৎ ক্ষেত্র ধরেছি ই। এখানে দেখ ইটা হচ্ছে তার মানে পাট গাছ, আর এখানে তোর হচ্ছে এন ক্যাপটা তার মানে কি? আমার হচ্ছে ওই ক্ষেত্রফলটার অভিমুখ। তাহলে দেখ এখানে ই ডট এন ক্যাপ ডিফাই সমান ই ডট এন ডিএস। আমি যেটা বলছি এই ডিফাই মানে হচ্ছে ফ্লাক্স, ডিফাই সমান ই ডট ডিএস বা ই ডট এন ক্যাপ ডিএস, এটা তাহলে আমি বলছি ফ্লাক্স আমার। ধর আমি যদি বলি যে এরকম ডিবের মতো একটা শেপ ধর নিলাম, এইবার এখানে আমি তোর হচ্ছে একটা বিন্দু নিলাম। এই বিন্দুর এখানে ধর আমি বলছি একটা আমি আধান রেখেছি, ধনাত্মক আধান প্লাস কিউ একটা আমি আধান রেখেছি। এইখানে আমি তো একটা প্লাস কিউ যদি আমি আধান রাখি, এই প্লাস কিউ আধানটা তোরা দেখতো এখান থেকে তড়িৎ ক্ষেত্রগুলো তাহলে হচ্ছে বলরেখাগুলো এদিকে বের হচ্ছে। আর এই সার্ফেসের উপর আমি দেখ হচ্ছে এখানটায় আমি একটা এন ক্যাপ একটা অভিমুখ ধরে নিয়েছি। তাহলে এই দিকে তাহলে দেখ হচ্ছে আমার একটা ক্ষেত্রফলের অভিমুখ রয়েছে এন ক্যাপ, আর এদিকে রয়েছে আমার ই। তাহলে এর জন্য আমি কী পাবো? ডিফাই ওয়ান সমান ই ডট এন ক্যাপ ডিএস। আমি যদি বলি যে এখানটায় নিচের দিকে আমি ধরো এই দিকে ক্ষেত্র আমার তড়িৎ ক্ষেত্র বেরোচ্ছে এইদিকে, আর এইদিকে আমার মাইনাস এন ক্যাপ হচ্ছে অভিমুখ, কারণ আমি যদি প্লাস এন ক্যাপ নিই তাহলে এটা হচ্ছে মাইনাস এন ক্যাপ। তাহলে ডিফাই টু সমান ই ডট মাইনাস এন ক্যাপ ডিএস। তাহলে ডিফাই ওয়ান প্লাস ডিফাই টু সমান ই ডট এন ক্যাপ ডিএস প্লাস মাইনাস অফ ই ডট এন ক্যাপ ডিএস সমান 0। তার মানে এখানে তোরা লক্ষ্য করে দেখ আমি এটা কেন করলাম, এটা তোর হচ্ছে দুটো অভিমুখ আমি ধরে নিয়েছি। তোদের যদি আমি বলি যে দেখ আমি বাড়িতে মা যে আটা মাখেন, সেই আটা মাখার ক্ষেত্রে আমি তো কী করেছি, আমি একটা লেচি তৈরি করেছি। সেই লেচিটা আমি দেখ এরকম একটা ইউ শেপ দিয়েছি, আর এই ইউ শেপের ক্ষেত্রে আমি একটা আধানকে ধরে নিচ্ছি কোথায় কোথায় থাকতে পারে। একবার আমি আধানকে ধরছি ওই ইউ শেপের মধ্যে ভেতরে কোথাও রয়েছে। তাহলে এখান থেকে যখন তোর হচ্ছে, আচ্ছা তোদেরকে আমি এই দুটো একটু পরে বলছি, তার আগে আমি আরেকবার ফ্লাক্সটাকে আরেকবার একটু বলে নিই বোঝার সুবিধার্থে। তোদের বাড়িতে যখন তুই যে ঘরে থাকছিস সেই ঘরের যে জানলা, সেই জানলার সাথে লম্বভাবে তুই টর্চের আলো ফেলছিস। ধরে নে ওই জানলার ওই পাশে একটা দেওয়াল রয়েছে, তাহলে ওই দেওয়ালে টর্চের আলোটা পড়ছে। যে অংশটা টর্চের আলো পড়ছে সেই অংশ তুই চক দিয়ে একটা আকৃতি এঁকে দিয়ে আসলি। এইবার
তুই জানলার সাথে তুই টর্চের আলো ফেলছিলি লম্বভাবে, মানে এইভাবে তোর হচ্ছে আলোটা গিয়ে তোর হচ্ছে পেছনে গিয়ে পড়ছিল। এবার তুই টর্চটাকে দিয়ে হচ্ছে আস্তে আস্তে সরাবি, যত এদিকে সরাবি তত তুই লক্ষ্য করে দেখ এই যে তোর টর্চের যে আলোটা, সেই আলোটা ওই স্কোয়ারের মধ্যে কম পড়ছে। আর একটা সময় তুই যখন হচ্ছে জানলার সাথে লম্বভাবে তুই হচ্ছে নিয়ে আসবি এটাকে, মানে জানলার সাথে দেখলে মনে হবে সমান্তরালভাবে আমি আলো ফেলছি, তখন তাহলে দেখ এর কোনো আলো তোর হচ্ছে ওই সাইডে গিয়ে মানে আমার তোর হচ্ছে দেওয়ালে গিয়ে পড়ছে না। তাহলে দেওয়ালে যে পরিমাণে আমার আলো গিয়ে পড়বে ওইটা হচ্ছে আমার ফ্লাক্স হবে। আমি এটাই বলতে চাইছি যে দেওয়ালের উপরে যতটা আমার কি আলো পড়ছে, যে আলোটা পড়ছে ওই যে আমি যে ওখানে যে বর্গক্ষেত্র রেখেছিলাম সেইটা হচ্ছে আমার ফ্লাক্স হবে। এখানে ঠিক সেরকম। তার মানে দেখ তো ধরে নে এখানে আমি একটা লাইট জ্বালিয়েছি, তাহলে এই লাইটটা আমার যখন যাচ্ছে সার্ফেসের এখানে একবার ছেদ করছে, আমি এখানে হাত দিচ্ছি, সার্ফেসের এখানে একবার ছেদ করছে, সার্ফেসের এখানে একবার ছেদ করছে, মানে 3 জায়গায় তাহলে দেখ আমার আলোটা ছেদ করছে। প্রথম সার্ফেসের অভিমুখ দেখ ওপরের দিকে, দ্বিতীয় সার্ফেসের অভিমুখটা নিচের দিকে, তৃতীয় সার্ফেসের অভিমুখ ওপরের দিকে, তাহলে আমি এখানে দেখ 3 জায়গায় ফ্লাক্স পাবো। কিন্তু যদি আমার আধারটা যদি বাইরে কোথাও থাকতো, মানে ওই ইউ এর মধ্যেই নেই, বাইরে কোথাও রয়েছে, তাহলে দেখ এখান থেকে তারা যাওয়ার সময় বলের ফেলে যাওয়ার সময় একবার সার্ফেসটাকে এখানে ছেদ করতো, একবার সার্ফেসটাকে এখানে ছেদ করতো, তাহলে এটা একবার এদিকে, এটা একবার এইদিকে, দেখ দুটো বিপরীত দিক। আবার নিচের দিকে যদি হয় তাহলে এটা উপরের দিকে, এটা নিচের দিকে। তার মানে আমি এইভাবে হচ্ছে ফ্লাক্সগুলোকে আইডিয়া করবো। আমি তো জাস্ট ছবি দেখে একটা আইডিয়া দিলাম, মানে কীভাবে তাহলে হচ্ছে আমি ওইগুলোকে আঁকবো। এইবার আমরা গসের সূত্র করব। আমি বোর্ড আউট করে নিই, যার জন্য তোদের হচ্ছে পরের ভিডিওতে আবার বোর্ড আউটটা করে আমি তোদেরকে বোঝাচ্ছি।